হ্যালো স্টুডেন্টস, শিবপ্রিয়াস বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি ডারউইনিজমে যে পস্টুলেটসগুলো ছিল তার মধ্যে প্রথম 3টে পস্টুলেটস সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি 4 নম্বর যে পস্টুলেটস সেটা হচ্ছে ভেরিয়েশন বা ভেদ, এই সম্পর্কে আলোচনা করব। এর পরের যে পস্টুলেটস সেটা হচ্ছে ভেরিয়েশন বা প্রকরণ বা ভেদ। তো এটা একটা প্রকৃতির নিয়ম। মনোজাইগোটিক যমজ ছাড়া কোনো দুটো জীব কখনো হুবহু এক হতে পারে না, তাদের মধ্যে পার্থক্য থাকবেই। এই যে পার্থক্য সেটাকে বলা হয় ভেরিয়েশন। মনোজাইগোটিক যমজ মানে কি? মনোজাইগোটিক টুইন্স, এই কথাটার অর্থ হলো যদি একটা স্পার্ম এবং একটা ওভাম যদি মিলিত হয়ে জাইগোট তৈরি করে, সেই জাইগোট থেকে যদি একটা এমব্রিওর বদলে দুটো এমব্রিও তৈরি হয়, তাহলে তাদেরকে বলা হয় মোনোজাইগোটিক টুইন্স অথবা আইডেন্টিক্যাল টুইন্স। এই আইডেন্টিক্যাল টুইন্সরাই হুবহু দুজন এক হতে পারে, তা বাদে কোনো দুটো জীবই হুবহু এক হতে পারে না, তাদের মধ্যে কিছু পার্থক্য থাকবেই। এই পার্থক্যটাকেই বলা হচ্ছে ভেরিয়েশন। তো এই ভেরিয়েশন কিন্তু দু প্রকার, একটা হচ্ছে ফেভারেবল ভেরিয়েশন আর একটা হচ্ছে আনফেভারেবল ভেরিয়েশন। তো ফেভারেবল ভেরিয়েশন মানে হচ্ছে অনুকূল প্রকরণ। এই অনুকূল প্রকরণটা হচ্ছে এই যে পরিবর্তনশীল পরিবেশ, যেখানে খাদ্য, বাসস্থান এবং আরও অন্যান্য যে চাহিদাগুলো, এই চাহিদাগুলোর জন্য যে লড়াই করতে হচ্ছে, কম্পিটিশান হচ্ছে, এই কম্পিটিশানে যে বৈশিষ্ট্যগুলো সাহায্য করে এবং তাদেরকে টিকে থাকতে সাহায্য করে, সেগুলো হচ্ছে ফেভারেবল ভেরিয়েশন। আর যে ভেরিয়েশনগুলো তাদেরকে টিকে থাকতে সাহায্য করে না, সেটাকে বলা হয় আনফেভারেবল ভেরিয়েশন। যেমন আমরা কুকুরের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন দেখতে পাই, যেমন বড় লোমযুক্ত কুকুর, ছোট লোমযুক্ত কুকুর, সাদা বা অন্যান্য অনেক কালার কুকুর আমরা দেখতে পাই। তো যেমন বড় লোমযুক্ত সাদা যে কুকুরগুলো, সেগুলো আমরা শীতপ্রধান জায়গায় বেশি দেখতে পাই। তো এই শীতপ্রধান জায়গায় এই বড় লোমযুক্ত কুকুরগুলো যে টিকে থাকে, তাহলে এই যে বড় লোম, এই যে ভ্যারিয়েশন, এইটা কিন্তু ফেভারেবল ভ্যারিয়েশন ওই শীতপ্রধান জায়গার জন্য। কিন্তু এখন এই শীতপ্রধান জায়গাটাকে যদি পরিবেশটাকে যদি পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে যদি ওটা গরম প্রধান জায়গা হয়ে যায়, সেখানে যদি এই সাদা বড় লোমযুক্ত কুকুরটাকে রাখা হয়, তাহলে কুকুরটার ক্ষেত্রে কিন্তু সেই সাদা লোমগুলো কিন্তু বেঁচে থাকার জন্য খুব একটা অনুকূল হবে না। তখন সেক্ষেত্রে ওই লোমগুলো কিন্তু আনফেভারেবল ভ্যারিয়েশন হয়ে যাবে। এছাড়াও ডারউইন আরও দুপ্রকার ভ্যারিয়েশনের কথা বলেছেন, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন। তো এখানে আমি দুটোর মধ্যে পার্থক্যের আকারেই বলে দিচ্ছি। কন্টিনিউয়াস হচ্ছে কোয়ান্টিটেটিভ, মানে হচ্ছে সংখ্যাগত, আর ডিসকন্টিনিউয়াস হচ্ছে কোয়ালিটেটিভ, মানে হচ্ছে গুণগত। তো কন্টিনিউয়াস ভ্যারিয়েশনের মধ্যে বিভিন্ন সংখ্যার প্যারামিটার আমরা দেখতে পাব, আর এখানে বিভিন্ন গুণগত মানের বা পরিমাণ, এখানে কোনো গোনা যাবে না এরকম একটা রাশি আর কি। আর কন্টিনিউয়াস কিন্তু গ্র্যাজুয়ালি চেঞ্জ, আর ডিসকন্টিনিউয়াস কিন্তু সাডেন চেঞ্জ। আর কন্টিনিউয়াস ভ্যারিয়েশনটা কন্ট্রোল বাই লট অফ জিনস, মানে পলিজেনিক ক্যারেক্টারিস্টিক্স, মানে কন্টিনিউয়াস ভ্যারিয়েশনে অনেকগুলো জিন একটা ট্রেড বা বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। আর ডিসকন্টিনিউয়াসে কন্ট্রোল বাই আ ফিউ জিনস, কতগুলো জিন দ্বারা কন্ট্রোলড হয়। আর কন্টিনিউয়াস ভ্যারিয়েশন ইনফ্লুয়েসড বাই এনভায়রনমেন্ট, তার মানে এনভায়রনমেন্টের দ্বারা এটা প্রভাবিত হয়। আর ডিসকন্টিনিউয়াস আনএফেক্টেড বাই এনভায়রনমেন্টের দ্বারা এরা কোনোভাবেই কন্ট্রোলড হয় না। কন্টিনিউয়াস ভ্যারিয়েশনের যদি কতগুলো এক্সাম্পল দেখা হয়, তাহলে হচ্ছে হাইটস, স্কিন কালার, হার্ট রেট, এগুলো। আর ডিসকন্টিনিউয়াসের মধ্যে হচ্ছে সেক্স, হিউম্যান ব্লাড গ্রুপ, এগুলো। তাহলে কন্টিনিউয়াসের মধ্যে যদি আমরা হিউম্যান হাইট ধরি, তাহলে আমরা জানি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেটে মানুষ একটা হাইট আছে তার, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা মানুষ তার একটা হাইট আছে, মানে এইগুলো হচ্ছে অপটিমাম লিমিট। এই অপটিমাম লিমিটের মধ্যে বাকি যা পৃথিবীতে যে মানুষজন আছেন তাদের যে হাইট, তারা কিন্তু পড়ে না।
আর এদিকে ডিসকন্টিনিউয়াসের মধ্যে আমরা যদি হিউম্যান ব্লাড গ্রুপ দেখি, তাহলে হিউম্যান ব্লাড গ্রুপের এবিও ব্লাড গ্রুপ যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে এ বি, এবিও, এবি আর ও, এই 4 রকম ব্লাড গ্রুপের মানুষই কিন্তু প্রকৃতিতে দেখতে পাওয়া যায়। এই কন্টিনিউয়াস ভ্যারিয়েশন এবং ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন যে এটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে গ্রাফ দুটো এই টাইপের হবে। ফ্রিকোয়েন্সি আর ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে গ্রাফগুলো এইরকম হবে। এর পরের যে পস্টুলেট 5 নম্বর, সেটা হচ্ছে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, মানে যোগ্যতমের উদ্বর্তন। অর্থাৎ জীবের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনগুলো, যেমন খাদ্য, বাসস্থান এবং উপযুক্ত যৌন সঙ্গীর নির্বাচন, এইগুলো যে চাহিদা, এই চাহিদাগুলো পূরণের জন্য তারা কিন্তু কম্পিটিশানে যুক্ত হয়। তো এই কম্পিটিশান করার জন্য তাদের কতগুলো পপুলেশনের মধ্যেই কতগুলো যে ভেরিয়েশন থাকে, তো এই ভ্যারিয়েশনগুলো যদি তাদের লড়াই করার পক্ষে সুবিধাজনক হয় তাহলে তারা জিততে পারে, আর যদি সুবিধাজনক না হয় তাহলে তারা কম্পিটিশানে হেরে যায়। তো এই লড়াইয়ে যারা জিতে যায়, যারা অস্তিত্বের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে যারা টিকে যায়, তারাই কিন্তু ফিট হিসেবে সিলেক্টেড হয়, তারাই কিন্তু ফিট, তারাই বেঁচে যায় এবং তারা ফিটরাই বাঁচতে পারে। এর পরের যে পস্টুলেশন সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। অর্থাৎ যারা ফিটেস্ট তারাই সারভাইভ করলো, আর এই ফিটেস্টদেরই কিন্তু নেচার সিলেক্ট করবে। অর্থাৎ যারা ফেভারেবল ভেরিয়েশন যাদের মধ্যে আছে, যারা সারভাইভ করে, মানে স্ট্রাগল করে সারভাইভ করলো এবং এক্সিস্ট করলো, তারাই কিন্তু ফিট হলো এবং তারাই নেচার তাদেরকে সিলেক্ট করলো। এরপরের যে পস্টুলেশন সেটা হচ্ছে 7 নম্বর, ইনহেরিটেন্স অফ ইউজফুল ভেরিয়েশনস, কার্যকর ভেদের বংশানুসরণ। মানে এই যে ভেরিয়েশনের কথা আমরা বললাম, একটা হচ্ছে ফেভারেবল, একটা হচ্ছে আনফেভারেবল, কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস, যে ভ্যারিয়েশনই হোক না কেন, আমরা জানি ভ্যারিয়েশন হচ্ছে জেনেটিক একটা ভ্যারাইটি। তো এই জেনেটিক ভ্যারাইটিটা যদি মানে ফেভারেবল হয়, যদি ভালো হয়, বেঁচে থাকার জন্য উপযুক্ত হয়, তাহলে সেটা কিন্তু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিন্তু ট্রান্সমিট করবে। এর পরের যে পস্টুলেশন সেটা হচ্ছে স্পেশিয়েশন। স্পেশিয়েশনে কী হবে না, নতুন যে ভেরিয়েশনগুলো থাকলো সেগুলো নিয়ে যে পরবর্তী যে নেক্সট জেনারেশন তৈরি হলো, তাহলে সেটা একটা নতুন প্রজাতির সৃষ্টি করলো, তাহলে সেটাই হচ্ছে স্পেশিয়েশন। এই পস্টুলেশনগুলোর উপর ভিত্তি করে আমরা একটা এক্সাম্পল দেখে নেব। এই যে জিরাফের যে এক্সাম্পল, এটা দিলে ভালো বোঝা যাবে ডারউইনের পস্টুলেশনসগুলো। যেটা হচ্ছে জিরাফের যারা পূর্বপুরুষ ছিল, তারা সবাই যে লম্বা গলাযুক্ত জিরাফ ছিল তা নয়। জিরাফ ছাড়াও প্রকৃতিতে আরও অনেক প্রাণী আছে যারা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে। তো তাদের সঙ্গে কম্পিট করতে গিয়ে, তাদের সঙ্গে খাদ্যের জন্য কম্পিট করতে গিয়ে জিরাফ গাছের লম্বা গাছের যে পাতাগুলো সেগুলো খাওয়া শুরু করলো। তো এই খেতে গিয়ে, উঁচু গাছের পাতা খেতে গিয়ে তাদের গলা বড় হতে লাগলো আর কি, নাহলে তো তারা খেতে পারবে না গাছের পাতাগুলো অনেক উঁচু গাছের পাতা হলে। তো এই যে লম্বা গলা হলো, এটা কিন্তু একটা ভেরিয়েশন। তো এই ভেরিয়েশনটা তাদেরকে বেঁচে থাকার জন্য কিন্তু সাহায্য করলো পরিবর্তনশীল পরিবেশে। তৃণভূমি যখন কমে গেল, তখন কিন্তু তাদের খাদ্যের একমাত্র ভরসা উঁচু গাছের পাতা। তো সেগুলো খাওয়ার জন্য তখন কিন্তু লম্বা গলা যে নতুন ভেরিয়েশন, সেটাই কিন্তু সৃষ্টি হলো। আর এই লম্বা গলাটাই তাদেরকে, মানে এই যে ফেভারেবল ভেরিয়েশন, এই ফেভারেবল ভেরিয়েশনটাই পরবর্তী প্রজন্মে ট্রান্সমিট হয়ে এখন যে বর্তমান জিরাফ আমরা দেখতে পাই, সেই জিরাফগুলো কিন্তু লম্বা গলাযুক্ত জিরাফই হয়। তো সেক্ষেত্রে
স্পেশিয়েশন যেটা, সেটা এই এক্সাম্পলটা থেকে সাপোর্ট করলো, নতুন লম্বা গলাযুক্ত জিরাফ উৎপন্ন হলো, সেটা হচ্ছে স্পেশিয়েশন। আর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যদি বলা হয়, তাহলে এরা পরিবর্তনশীল পরিবেশে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারলো, তাই এরা ফিট। ন্যাচারাল সিলেকশন যেটা, সেটা হচ্ছে যে যারা ফিট তাদেরকে নেচার সিলেক্ট করলো, ন্যাচারাল সিলেকশনও হলো। আর ফেভারেবল ভেরিয়েশনসগুলো ইনহেরিট করবে ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট। তো এর যে লম্বা গলা, সেটা অবশ্যই ফেভারেবল ভ্যারিয়েশন, তার জন্যই এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ট্রান্সমিট হলো। তাহলে এই উদাহরণটা থেকে আমরা খুব ভালোভাবেই ডারউইনের যে তত্ত্বগুলো, সেগুলো ভালোভাবেই বুঝতে পারলাম। আর একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা ডারউইনের পস্টুলেটসগুলো দেখি, তাহলে খুব ভালো বুঝতে পারবো। যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স এগেইনস্ট অ্যান্টিবায়োটিক। তো যখন আমাদের কোনো ডিজিজ হয়, মানে ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, যেমন কলেরা, প্লেগ, টিউবারকুলোসিস, এরকম ধরনের জন্য কোনো ডিজিজ হয় যেগুলো ব্যাকটেরিয়ার দ্বারা হয় আর কি, সেই ডিজিজের জন্য, ডিজিজটাকে ট্রিটমেন্ট করার জন্য আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করি, মানে অ্যান্টিবায়োটিক নিই আর কি। তো সেক্ষেত্রে এরকমই একটা উদাহরণ যে এটা একটা ব্যাকটেরিয়াল পপুলেশন, মানে একটা অনেকগুলো ব্যাকটেরিয়া একই জায়গায় আছে। যদি আমি এটা ধরি মানে টিবি, যদি আমি ডিজিজটা ধরি যে আমার টিউবারকুলোসিস হয়েছে, তাহলে এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া কলোনিস। তো এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই কালো রঙের ব্যাকটেরিয়া, কিন্তু কয়েকটা সবুজ রঙের ব্যাকটেরিয়া রয়েছে। অর্থাৎ ডারউইনের যে প্রথম যে একটা পস্টুলেশনস, সেটা হচ্ছে পপুলেশনের মধ্যে ভ্যারিয়েশনস থাকবে। তো এখানে আমরা যদি ধরে নিই যে কালোগুলোই বেশিরভাগ, আর তার মধ্যে দু একটা সবুজ, তো সেক্ষেত্রে এই ভ্যারিয়েশন কিন্তু এই সবুজগুলোই। তো যখন এই যদি টিউবারকুলোসিস ধরি, তাহলে এই ডিজিজ হলে তখন আমরা অ্যান্টিবায়োটিক খাই। তো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে যদি ট্রিট করা হয়, যদি টিবি হয় তাহলে সেক্ষেত্রে রিফ্যাম্পিন। তো তারপরে দেখা গেল যে যারা সবুজ আর কি, সবুজ যে ব্যাকটেরিয়াগুলো, সেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক, আর যেগুলো কালো সেগুলো হচ্ছে সেন্সিটিভ টু অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করার পরে নেক্সট স্টেজে, স্টেপ 2তে আমরা দেখতে পাচ্ছি যে অনলি ভ্যারিয়েশনস, মানে রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক যারা, তারা সার্ভাইভ করতে পারছে। অর্থাৎ শুধু সবুজ ব্যাকটেরিয়াগুলোই কিন্তু, যাদের ভ্যারিয়েশন ছিল, তারা সার্ভাইভ করতে পারছে। তো এক্ষেত্রেও যে ফেভারেবল ভ্যারিয়েশন আমরা পড়েছি ডারউইনে, সেটা কিন্তু ট্রান্সমিট হলো, মানে সেটা সিলেক্টেড হলো, ট্রান্সমিট নয়, সিলেক্টেড হলো নেক্সট জেনারেশন, মানে নেচারের দ্বারা বা অ্যান্টিবায়োটিক থাকার পরেও সেটা সিলেক্টেড হয়ে গেল, যেহেতু তাদের ভ্যারিয়েশন ছিল ফেভারেবল ভ্যারিয়েশন বেঁচে থাকার জন্য। তো এরপরের যে স্টেপ, সেই স্টেপে তাহলে কিছু ব্যাকটেরিয়া কিন্তু থেকেই গেল, যাদের মধ্যে ভ্যারিয়েশন ছিল তারা থেকেই গেল। তো এরপরে যদি আমরা নেক্সট ব্যাকটেরিয়াগুলো যখন এগুলো থাকার পরে তারা অনেকটা স্পেস পেয়ে গেল নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করার জন্য, যেটা আগে পাচ্ছিল না, কারণ ব্ল্যাক ব্যাকটেরিয়াগুলো ভর্তি ছিল, সেন্সিটিভ ব্যাকটেরিয়াগুলো। তো এখন তারা মাল্টিপ্লাই হলে যখন নেক্সট টাইম আমাদের বডিতে যখন টিউবারকুলোসিস হবে, তখন আমরা আবার অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করব। তো অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে কিন্তু দেখা গেল কোনো রকম ইফেক্ট হলো না, কারণ এরা রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক, যে গ্রিন ব্যাকটেরিয়াগুলো, তার ফলে কোনো রকম ইফেক্ট কিন্তু হলো না। যেহেতু এই টিউবারকুলোসিস যদি ধরি, তাহলে সেটা যেহেতু কন্টাজিয়াস, মানে একটা পার্সন টু আরেকটা পার্সনে, মানে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে যখন ট্রান্সমিট হতে পারে, তখন তাহলে সেকেন্ড যে পার্সন, সেই পার্সনের মধ্যে চলে গেল ডিজিজটা, ব্যাকটেরিয়াল ডিজিজ টিউবারকুলোসিস। তো সেকেন্ড পার্সনের মধ্যে দেখা গেল কি যে বেশিটাই গ্রিন ব্যাকটেরিয়া ছিল আর কয়েকটা ব্ল্যাক ব্যাকটেরিয়া ছিল। তো আফটার ফিউ ডেজ, কিছুদিন পরে যখন আমরা মানে দেখলাম আর কি, কিছুদিন পরে কি হলো না, যেগুলো গ্রিন ছিল সেগুলো তো মাল্টিপ্লাই করলোই, উপরন্তু যেগুলো ব্ল্যাক ছিল সেগুলো গ্রিনে কনভার্ট হলো। মানে যে ভ্যারিয়েশনটার জন্য, যে জেনেটিক যে চেঞ্জেসের জন্য যে নিউ ভ্যারিয়েশনটা এসেছিলো গ্রিন ব্যাকটেরিয়ার মধ্যে,
যে যার জন্য তারা রেজিস্ট্যান্স হয়েছিল অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্স হলো, সেই জেনেটিক ম্যাটেরিয়ালটাই কিন্তু ব্ল্যাকের মধ্যে ট্রান্সমিট করে গেল, যার ফলে ব্ল্যাকগুলো কিন্তু গ্রিনে ট্রান্সফার হলো। তাহলে ব্ল্যাকগুলো যখন গ্রিনে, তারাও মাল্টিপ্লাই করলো, আর যারা গ্রিন ছিল তাদের তো মাল্টিপ্লিকেশন হলোই, যার ফলে কি হলো, অনেক বেশি রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া কিন্তু হয়ে গেল। এরপরে আমরা ডিজিজটা যখন সেকেন্ড পার্সনের মধ্যে কজ হলো, তখন আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করছি, তখন কিন্তু কোনো রকম ইফেক্ট হলো না। কেন না, সব ব্যাকটেরিয়াই কিন্তু রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক হয়ে গেছে। তো এই রকম যখন হলো, তখন আমরা যদি এটা টিউবারকুলোসিস ধরি, তাহলে আমরা যে রিফ্যাম্পিন যে আমরা ইউজ করি, তো সেই রিফ্যাম্পিন দিয়ে কোনো কাজ হলো না। তাহলে আমাদের এরপরের যে নেক্সট ওয়ে ডিজিজটাকে ট্রিটমেন্ট করার জন্য সেটা হচ্ছে অন্য কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে আমরা কিওর হব। কিন্তু যদি সেটা না সম্ভব হতো, তাহলে কিন্তু যে হারে পপুলেশন রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার যে হারে পপুলেশন বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ডিজিজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যেত আর প্যান্ডেমিক আকার কিন্তু ধারণ করতো। তো সেক্ষেত্রে এই এক্সাম্পলটার সঙ্গে আরেকটা কথাও বলার, যে আমরা যখন কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, যখন ডক্টরের কাছে যাই, ডক্টর যখন প্রেসক্রাইব করে কোনো অ্যান্টিবায়োটিক, তখন আমরা তাদের প্রেসক্রিপশানে অ্যান্টিবায়োটিকের একটা ডোজ থাকে, অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট পাওয়ার থাকে ডিজিজের হিসেবে, আর একটা নির্দিষ্ট ডোজ থাকে। ডোজ বলতে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যক ওষুধ আমাদের খেতে হয়, আর কদিন ধরে খেতে হবে সেটাও বলা থাকে। তো আমরা 2-3 দিন খাওয়ার পরে যদি দেখি যে আমাদের একটু সুস্থ লাগছে, আমরা ওষুধটা খাওয়া বন্ধ করে দিই। তো বন্ধ করে দিলে কি হয়, কিছু পরিমাণ ব্যাকটেরিয়া কিন্তু তখনও থেকে যায়, কারণ ব্যাকটেরিয়া সবসময় চায় প্রত্যেকটা পরিবর্তনশীল পরিবেশে বেঁচে থাকতে। যখন আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তখন যদি অ্যান্টিবায়োটিকের ডোজটা আমরা কমপ্লিট না করি, তাহলে তারা একটা সুযোগ পেয়ে গেল বেঁচে থাকার। তারা সুযোগ পেয়ে যখন বাঁচবে, তো এরপরে কি হবে, নেক্সট টাইম যখন তারা বেঁচে থাকছে এবং তারা মাল্টিপ্লাই করছে, নেক্সট টাইম যখন ওই অ্যান্টিবায়োটিকটা দেওয়া হবে ওই ডিজিজটার এগেনস্টে, তখন কিন্তু সেটা কাজ করবে না। আর উপরন্তু সেই পাওয়ারটাও হয়তো কাজ করবে না, হয়তো ডোজ বাড়াতে হতে পারে, সেই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না, যার ফলে কিন্তু ব্যাকটেরিয়াগুলোকে টোটালি কিল করা কিন্তু গেল না, যার ফলে ডিজিজটা কিন্তু আবারও হতে পারে এবং সেই মেডিসিনটা কাজ নাও করতে পারে। তো সেই জন্য আমাদের উচিত ডক্টরের প্রেসক্রিপশান অনুযায়ী যে ডোজটা আছে সেই ডোজটাই কিন্তু নেওয়া উচিত। ডারউইনিজমের ক্রিটিসিজম। ভেদের উৎপত্তি সম্পর্কে তিনি ভেদ বা ভ্যারিয়েশন এর উৎপত্তি সম্পর্কে তিনি ব্যাখ্যা করতে পেরেছিলেন, সম্পর্কে তিনি বলেছিলেন, কিন্তু তার কোনো ব্যাখ্যা তিনি কিন্তু দিতে পারেননি। আর মিউটেশনকে তিনি প্রকৃতির খেলা বলে উড়িয়ে দিয়েছিলেন বা বলেছিলেন। মিউটেশন কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ডিলিশন বা মিউটেশনের বিভিন্ন অ্যাডিশন যে ব্যাপারগুলো আছে, সেগুলো কিন্তু তিনি বলতে পারেননি। আর অনুকূল যে ভেদগুলো, সেই ভেদগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চালিত হয় তিনি বলেছেন, কিন্তু কিভাবে হচ্ছে সেটার কোনো ব্যাখ্যা কিন্তু তিনি দেননি। আর তিনি প্রত্যেকটা জীবের দেহে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতির কথা বলেছেন, কিন্তু তার কোনো সঠিক ব্যাখ্যা তিনি বলতে পারেননি। আর দেহের কোনো পরিবর্তন জননকোষে সঞ্চারিত না হওয়া অবধি ওই প্রকরণের বংশানুক্রমিক সঞ্চারণ হয় না। তো এইগুলো ছিল ডারউইনের থিওরির আর কি, বা ডারউইনিজমের ক্রিটিসিজম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। এর পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব, তখন যাতে তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও।